বছরখানেক আগে পর্যন্ত পার্টি, বন্ধু-বান্ধব, আড্ডা এসব নিয়ে আমার জীবন কাটতো। কখনো ভাবতেই পারিনি আমার জন্য এত কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে। আমার বাবা ছিলেন বিরাট বড় ব্যবসায়ী। কলকাতার মতো শহরে বিরাট বাড়ি, গ্যারেজে নামকরা ব্র্যান্ডের গাড়ি, দামি বাইক আর কাজের লোক ছিল আমার বাড়ির সদস্য সংখ্যার থেকে বেশি। তাই কষ্ট কাকে বলে কোনোদিন বুঝিনি। ছোটবেলায় স্কুলে যেতাম নিজের ঘর থেকে বাড়ির দরজা অবধি কোলে, তারপর গাড়িতে, মাটিতে পা রেখে চলতে হতো না। এত আদর যত্নে মানুষ হয়েছি। স্কুলের পড়াশোনা শেষ হলে কলেজে কমার্স নিয়ে পড়বো বলে ভর্তি হই, তারপর MBA করি। আমি অভিষেক। বাবা অনেকবার বলেছিলেন, অভি, ব্যবসাটা একটু দেখ। আমি তো সারা জীবন থাকবো না, যেদিন থাকবো না সেদিন বুঝতে পারবি। সত্যি, আজ আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে। কারণ কয়েকদিন আগে বাবা হার্ট অ্যাটাকে মারা যান। বাবার চলে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারিনি। মনে হচ্ছে পায়ের তলার থেকে মাটি সরে গেল। একটু সামলে নিয়ে বাবার শ্রাদ্ধ শান্তির কাজ সেরে অফিসে এসে বসলাম। অফিসের টেবিলে বেশ কয়েকটা চিঠি এসে পড়েছিল। আমি একটা একটা খাম খুলে দেখতে লাগলাম। কিসের চিঠি এগুলো? এ কি, এত লোন? ব্যাংক এত টাকা পাবে? কিভাবে সবকিছু সামলাবো? মাথায় হাত পড়ে গেল যখন দেখলাম আমাদের বাড়িটাও মর্টগেজ দিয়ে বাবা লোন নিয়েছে। ব্যাংক লোন শোধের জন্য রিমাইন্ডার লেটার পাঠিয়েছে। এসব দেখে মাথাটা ধরে গেল। বন্ধুদের ফোন করলাম, জয়ন্ত, শ্যামল, অরিত্র, আসবি সন্ধেবেলা ক্লাবে? না, কেউ আসতে চাইলো না। কারণ বাবা চলে গেছে সে খবর ওরা জানে। আমি যে বাবার পয়সায় ফুটানি করতাম তাও জানে। তাই আজ পার্টিতে এলে বিলটা কে পেমেন্ট করবে সেই আশঙ্কায় ওরা কেউ এলো না। ভাবলাম অনিককে ফোন করি, ও নিশ্চয়ই এই সময় আমার পাশে থাকবে। ও যে আমার প্রিয় বন্ধু। যখন বাবা বেঁচে ছিলেন ওকে নিয়ে একবার দার্জিলিং ঘুরতে গিয়েছিলাম, তখন সব খরচ আমিই করেছি। তাছাড়া অনিককে যখনই ফোন করেছি সঙ্গে সঙ্গে এসেছে। আজ নিশ্চয়ই অন্যথা করবে না। ফোন করলাম অনিককে, কিন্তু অনিকের ফোন নট রিচেবল বলছে। হয়তো টাওয়ারের সমস্যা। একটু বাদে আবার ফোন করলাম, কিন্তু না, একই কথা। তাহলে কি অনিক ফোন নাম্বারটা চেঞ্জ করে নিল? না না, এরকম ভাবা আমার উচিত নয়। আবার ফোন করলাম পরের দিন, সারা দিন, তারপরের দিন, কিন্তু অনিকের সাথে যোগাযোগ করতে পারলাম না। মনে মনে ভাবলাম, যারা আমার এতদিনের বন্ধু ছিল, এমনকি প্রিয় বন্ধু বলে যাকে জানতাম, আজ আমার এই পরিস্থিতিতে কেউ পাশে এসে দাঁড়ালো না। তবে তারা কি শুধু আমাকে বন্ধুত্বের নামে ব্যবহার করলো? বালিশে মুখ গুজে ভীষণ কাঁদতে লাগলাম। হে ভগবান, কি করে কি করব? কিছু তো ভেবেই পাচ্ছি না। মাকে তো অনেকদিন আগেই হারিয়েছি। আজ মনে হচ্ছে মা থাকলে আমি হয়তো এরকম হতাম না। বাবা ব্যবসা দেখতে গিয়ে আমাকে অতিরিক্ত প্রশ্রয় দিয়ে ফেলেছে। কেন বাবা আমাকে জোর করে সেদিন ব্যবসার সাথে যুক্ত করলেন না?
আজ যে ভীষণ একা লাগছে, কিভাবে পরিস্থিতি সামলাবো? বিছানা ছেড়ে উঠে বসলাম। অতিরিক্ত খরচের জন্য কাজের লোকেদের ছুটি দিয়ে দিয়েছি। যেভাবেই হোক খরচ কমাতে হবে। মুড়ি জল খেয়ে অফিসে গেলাম। বাবার চেম্বারের চেয়ারটা যেন আমাকে দেখে হাসছে আর বলছে, বাবু, সেদিন কত করে বলেছিলাম ব্যবসাটা বুঝে নে, আমার পাশে এসে দাঁড়া, আমাকে সাহায্য কর। শুনলি না তো? চোখে জল মুছে চেয়ারে বসলাম। একটু পরে বিকাশ কাকু, বাবার ম্যানেজার, একটা প্লেটে ধোসা নিয়ে ঢুকলো। এটা খেয়ে নাও বাবা। চোখের জল আটকে রাখতে পারলাম না। এই বিকাশ কাকুকে না দেখার ভান করে কতবার পাশ কাটিয়ে চলে গিয়েছিলাম। আমার আচরণ এমন ছিল, উনি কোনোদিন কথা বলার সাহসটুকুও পেতেন না। আজ উনি আমার জন্য খাবার নিয়ে এসেছেন। খুব খিদে ছিল। চোখ মুছতে মুছতে খেয়ে নিলাম। খানিক বাদে বিকাশ কাকু প্লেট নিতে এলে আমি বললাম, কাকু, বসুন না একটু, কিছু কথা আছে। উনি অবাক হয়ে বললেন, কথা? আমার সাথে? হ্যাঁ কাকু, আপনার সাথে। আমি কিভাবে কি করব কিছুই বুঝতে পারছি না, যদি কিছু বলেন আমাকে। তারপর দুজনে বসে আলোচনা করলাম। অভি বাবার সমস্ত দেনার কথা বিকাশবাবুকে বললেন। বিকাশবাবু শুনে বললেন, আমি তোমায় যেভাবে পরামর্শ দেব তুমি তা শুনবে? অভি বলল, হ্যাঁ কাকা, নিশ্চয়ই শুনবো। বিকাশবাবু বললেন, তোমার বাবা আমাকে 1.5 কাঠা জমি দিয়েছিলেন, সেখানে আমি ছোট্ট ঘর করে থাকি। তুমি পারবে আমার সাথে থাকতে? যে টাকা দেনা পড়ে আছে, যত দিন যাবে তার পরিমাণ আরো বাড়তে থাকবে। তার থেকে তুমি গাড়ি বাড়ি বিক্রি করে আগে দেনা মিটিয়ে দাও, আমার সঙ্গে আমার বাড়িতে থাকো। সেই মতো অভি বিকাশবাবুর বাড়িতে থেকে সমস্ত ঋণ শোধ করলো। ব্যবসাটা চালাতে পারলো না, যেহেতু ওর ব্যবসা সম্বন্ধে কোনো জ্ঞানই ছিল না। তবুও আজ সমস্ত ঋণ শোধ হওয়ায় বেশ হালকা লাগছে। এবার বিকাশবাবু অভিকে বললেন, বাবা, তুমি তো MBA করেছো শুনেছি। হ্যাঁ কাকা। তুমি এবার একটা চাকরির চেষ্টা করো। আমি আমার মতো একটা কাজ খুঁজে নিয়েছি। তুমি যতদিন না চাকরি পাচ্ছ ততদিন তুমি আমার কাছেই থাকো। আমি সমস্ত খরচ চালিয়ে নেব। এখন তুমি চাকরি করলে তবেই আমি শান্তি পাবো। অভি সেই মতো বিভিন্ন জায়গায় চাকরির ইন্টারভিউ দিতে লাগলো। বেশ কিছুদিনের চেষ্টায় অবশেষে পুনেতে এক মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়ে গেল। কয়েক বছর চাকরি করার পর প্রমোশন হয়। এখন ভালোই বেতন পায় অভি। টাকা পয়সা জমিয়ে একটা ফ্ল্যাট বুক করেছে। চাকরি করতে করতে শ্রেয়ার সঙ্গে আলাপ। সম্পর্কটাও বছরখানেক হয়ে গেল। সামনে বছর বিয়ে করবে ওরা, নতুন জীবন শুরু করবে বলে ঠিক করেছে। আর বিকাশবাবুর বয়স হয়েছে, তাই অভি ওনাকে পুনেতে নিজের কাকার মতো সম্মান দিয়ে রেখেছে। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমার জন্য মূল্যবান। আর এই ধরনের আরো গল্প শোনার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।